গণভোটের ব্যালটে যেভাবে বিষয়গুলো আছে, আমার রিডিং বলে যারা ক্ষমতায় এসছেন চাইলে তারা ক খ নাও করতে পারেন। এবং এই গণভোট আইনত টিকবে না এই কারণে যে প্রথমত এটা এক্সিকিউটিভ যে বডি আমাদের যে ইন্টারিম, তারা সরাসরি একটা পক্ষ নিয়ে ক্যাম্পেইন করেছে। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়, জুলাই জাতীয় সনদ, গণভোট এবং নতুন সংসদের ভূমিকা। 12 ফেব্রুয়ারি গণভোটে 68% হ্যাঁ ভোট পড়ে 48টি সাংবিধানিক সংস্কারের পক্ষে জনগণের সমর্থন স্পষ্ট। কিন্তু প্রশ্ন উঠেছে, সংসদ কি বাধ্য? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 বলছে 180 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সংসদের সার্বভৌমত্ব ক্ষমতার উপর এমন বাধ্যবাধকতা কতখানি সঠিক। আর 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে কিছু বিষয় নোট অফ ডিসেন্ট তো দিয়েছে, আমরা সকলেই সেটা জানি। তাহলে গণভোটের রায় নাকি সংসদের রাজনৈতিক অঙ্গীকার, কোনটি প্রাধান্য পাবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য দুজন অতিথি আছেন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাংলাদেশে আমি জান্নাতুন করি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়েই প্রথমে শুরু করতে চাই। জুলাই সনদ হচ্ছে মূলত এনসিপির ব্রেন চাইল্ড অথবা তাদের রাজনৈতিক যেই দর্শন তার একটি মতামতের অংশ আমরা বলবো। এখন 17ই অক্টোবর জুলাই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, আমরা জানি যে সেই অনুষ্ঠানে এনসিপি উপস্থিত ছিল না, বরং তাদের মধ্যে থেকে কয়েকজন মানুষ সেখান থেকে সেই দিন কক্সবাজারে চলে গিয়েছিলেন। আজকে তারা কি কারণে শপথের আগের দিন জুলাই সনদ স্বাক্ষর করতে যমুনায় গেলেন, একটু সেই ব্যাখ্যাটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বা সংস্কার এনসিপির ব্রেন চাইল্ড একটু দ্বিমত করি। মানে সংস্কারের যে আলাপগুলো শেষ পর্যন্ত হয়েছে এগুলো আমাদের এই পাবলিক স্ফিয়ারে দীর্ঘদিন থেকে ছিল। আমি নিজে এগুলো নিয়ে লেখালেখি করেছি, কথা বলেছি। বিএনপিও তার 31 দফায় এত এক্সটেন্সিভ না, কিন্তু কনস্টিটিউশন রিফর্ম সহ বেশ কিছু রিফর্মের আলাপ এনেছে। তবে আপনার সাথে আমি একটা জায়গায় একমত, সংস্কারকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা, আমি রাজনৈতিক ইস্যু করাকে নেগেটিভ অর্থে বলছি না, পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল ইস্যু তৈরি করবে, সেটা এনসিপি করেছে, এটা ফ্যাক্ট। সুতরাং আপনি এটার জন্য ফাইট করা, আমরা প্রচুর টকশোতে এনসিপির মানুষজনের সাথে মানে সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে ডিবেট করেছি, এটা ফাইনালি সনদ হওয়ার আগে। আচ্ছা, তারা এর আগে সনদ সাইন করেননি এবং শুধু সেটাই না, যেভাবে সনদ সাইন করা হয়েছে সেটার তীব্র সমালোচনা করেছেন। তারপর তারা বলছেন এটা কোনো লিগাল কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি না হওয়া, এটাকে এনফোর্সেবল না করে ফেলার জন্য তারা করেননি। আচ্ছা, এরপর জুলাই আদেশ হলো, মানে এই যে সংস্কারের যে সনদের আদেশ, সেই আদেশ যখন হলো, সেই আদেশটা হওয়ার পরও তো তারা সাইন করেননি। মানে ওটার এক ধরনের লিগাল ডিবেট হবে, আছেন বলবেন, আমরাও যতদূর বুঝি সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই গণভোট ইটসেলফ কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যেভাবে গণভোটটা আপনি নিয়েছেন, কিন্তু ওটার পরও, ওই আদেশের পরও তো তারা সাইন করেননি। এখন তারা এসে করলেন শপথ গ্রহণের আগের দিন, কারণ তারা খুবই ক্রিটিসাইজড হচ্ছিলেন এটা নিয়ে যে আপনি এখন কেন করছেন, অথচ ভোটের পক্ষে প্রচুর লবি। তাহলে তো প্রশ্ন আসবে, আপনি জিতেছে দেখার পর করলেন? শুধু সেটা না, তারা একটা অবিশ্বাস্য, আমি বালখিল্যই বলবো, করেছেন। ওনার হাতে লিখেছেন নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে, এটা করে হাতে লিখে সিগনেচার করেছেন। আপনি একটা সনদ যে ফর্মে যাহা লেখা আছে আইদার করবেন অথবা করবেন না। আপনি চাইলে এটা রাজনীতি করবেন যে আমি করি নাই এবং আমি রাজনীতি করব, আমি ভবিষ্যতে যদি ক্ষমতায় আসি তাহলে আমি এভাবে এটা করব। যেটা করেছেন এটা আসলে খুবই হাস্যকর কাজ তারা করেছেন বলে আমি মনে করি। আর আমি একটু আগেই বলে রাখি, সব সময় পরে বিস্তারিত বলবো। গণভোটের ব্যালটে যেভাবে বিষয়গুলো আছে, আমার রিডিং বলে যারা ক্ষমতায় এসছেন চাইলে তারা ক খ নাও করতে পারেন। এক তো হচ্ছে গণভোটের ভিত্তি, মানে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো আগে পার্লামেন্টে হওয়ার কথা, তারপর গণভোটে যাবে। যে আমরা 12th অ্যামেন্ডমেন্ট আনলাম, আমরা আগে পার্লামেন্টে এটা করেছি, তারপর আমরা গণভোটে গেছি, মানে ঘোড়ার পরে গাড়ি হওয়ার কথা, কিন্তু আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি। এবার আগে গণভোট করে বলছি তুমি এটা করে ফেলো, যে আপনি বলছেন যে আপনি বাধ্য করে ফেলছেন, বেঁধে ফেলছেন এটা করতে হবে, এবং আপনি বলছেন এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, আসলে কারো কোনো পাওয়ার নাই। আপনি বলছেন আমি যা বলছি গণভোট তাই আপনাকে করতে হবে, আপনার আসলে কোনো পাওয়ার এক্সিস্ট করে না। কিন্তু তারপরও আমি দর্শকদেরকে গণভোটের ব্যালটের কিছু কপি অনলাইনে পাওয়া যায়, তাদেরকে একটু দেখতে বলবো। সেখানে ক আর খতে যা আছে, মূলত এগুলো হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট ওয়ালা জিনিস। এগুলোতে করিতে হইবে বলা আছে, গঠিত হইবে বলা আছে আপার হাউস,
গতে যেগুলো আছে উল্লেখ করার পর বলছে এই 30টা বিষয়ে যেগুলোতে সব দল একমত হয়েছে সেগুলো করিতে বাধ্য থাকিবে। আপনি ভাষাটা খেয়াল করেন। ঘতে বলা হয়েছে এর বাইরে যেগুলো আছে সেগুলো সব প্রত্যেক দল তার প্রতিশ্রুতি অনুযায়ী করবে। তার মানে যার যার নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে করে ফেললেই হবে। আচ্ছা, কর খতে বাধ্য থাকিবে কেন বলা হয়নি, অথবা কর খকে গয়ের সাথে একসাথে কেন করা হয়নি? আমি যদি বলি গণরায় হচ্ছে এটা, জনগণ চাইছে ক আর খ হোক, কিন্তু কোনো বাধ্যবাধকতা ইম্পোজ করা হয় নাই, যেটা গতে করা হয়েছে। তাই যদি হয়ে থাকে, ইভেন গণভোটের যে রেজাল্ট এসছে তাতে বিএনপির যে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো আছে সেগুলো সে বাদ দিয়েও চাইলে এটা করতে পারে বলে আমার রিডিং, আমার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু হাসান তারিক চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো, মানে বেশ কয়েকটা বিষয় এখানে চলে আসলো। মূলত আমি যে বিষয়টা জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে সংস্কার কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হবে নাকি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেই বিষয়টা বাস্তবায়িত হবে? কারণ এখন আসলে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে, সেক্ষেত্রে তো এনসিপি তাদের যে যুক্তি অথবা নোট অফ ডিফেন্স আর থাকছে না সেই অর্থে। আবার বিএনপি 1/3 জয়ের ব্যাপারটাও রয়েছে। তার গণভোটের যেই সংস্কার কার্যক্রম, এটি পুরোপুরি বাস্তবায়িত হতে আইনি জটিলতা অথবা সাংবিধানিক কোনো জটিলতা আছে কিনা? ধন্যবাদ। আমি আসলে এই আলোচনাটা এই অনুষ্ঠানে আগেও করেছি। জি, সেটি হলো যে এই যে গণভোট, আমাদের এখন পর্যন্ত যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে, এই সংবিধান এই ধরনের গণভোট অ্যালাউ করে না। কারণ আমরা যদি এই কনস্টিটিউশনকে মানি এবং এই সংবিধানের অধীনেই নির্বাচনটি হয়েছে, এই সংবিধানের অধীনেই আপনার শপথ হবে, বা অন্তর্বর্তী যে সরকার ছিল তারাও কিন্তু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, যদিও সেখানে কিছু আইনগত ব্যত্যয় সেই সময়ও ছিল। এখন ধরেন এই যে গণভোট, যেটি কার্যত এখন অব্লিগেটরি হিসেবে দেখানো হচ্ছে, এগুলো কিন্তু, এটা আমরা আইনের ভাষায় বলি ভয়েড অফ ইনিশিও, অর্থাৎ ইনিশিয়াল স্টেজ থেকে এটা ভয়েড। কারণ বিসমিল্লাহ গলত বলে বাংলায় একটা কথা আছে, এটা বিসমিল্লাতেই গলতটা হয়ে গিয়েছে। কিন্তু এটা যারা করলেন তারা তো মানে আইন সম্পর্কিত সচেতন এবং মানে এক কমিশন গঠন করে এই বিষয়গুলোকে দেখভাল করা হয়েছে। বাংলাদেশের কোনো একাডেমিক যিনি লিগ্যাল স্কলার, তারা কেউ কিন্তু বলেন নাই যে এইটা আইনগতভাবে সাংবিধানিকভাবে বৈধ। বরং আমাদের দেশে যারা প্রথিতযশা, যারা মানে একাডেমিক স্কলার অন মানে ল ম্যাটার্স, তারা কিন্তু সবাই বলেছে যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু তারা এটা এক ধরনের নির্বাহী বিভাগের এক্সেসিভ পাওয়ার অ্যাপ্লাই করে তারা এই বিসমিল্লাহ গলতটি করেছেন। এই গলতটা কিন্তু আর মানে বিসমিল্লাহ থেকে আবার কারেক্ট করা যাবে না। এখন একটা রাস্তাই আছে, সেটা হলো সংবিধান আমাদের নবনির্বাচিত পার্লামেন্টকে যে সার্বভৌম ক্ষমতা দিয়েছে, সেটাই পারে এই তওবার মধ্য দিয়ে এটাকে একটা বৈধতার জায়গায় আনতে। কারণ অনেক ভুল যখন হয়ে যায়, সাংবিধানিক ভুল যখন হয়ে যায়, বা ইতিপূর্বের অনেক যখন অনিয়ম হয়ে যায়, সংবিধান এবং আমাদের যে সার্বভৌম পার্লামেন্ট, জনগণ যাকে একটা বিরাট ম্যান্ডেট এই নতুন পার্লামেন্টকে দিয়েছে, সেইখানে বসে তারা সেই পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারেন, সেই ভুলগুলোকে তারা শুধরাতে পারেন। এবং এই গণভোট আইনত টিকবে না এই কারণে যে প্রথমত এটা এক্সিকিউটিভ যে বডি, আমাদের যে ইন্টারিম, তারা সরাসরি একটা পক্ষ নিয়ে ক্যাম্পেইন করেছে অ্যাট দ্য কস্ট অফ পাবলিক মানি। অর্থাৎ জনগণের মধ্যে দুইটি অংশ আছে। আমরা দেখেছি যে অ্যাকর্ডিং টু এই মানে ফল্টি স্ট্যাটিস্টিক থেকেও যদি বলি যে একটা অংশ হ্যাঁ দিয়েছে, একটা অংশ না দিয়েছে। উভয় করদাতা জনগণের ট্যাক্সের টাকায় ইন্টারিম হায়ের পক্ষে প্রচার চালিয়েছে। এইটা ইন্টারিমের যে নিরপেক্ষ থাকার যে কথা, নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করলো। অর্থাৎ ইলেকশনের সময় সরকার নিরপেক্ষ থাকবে এবং সে নিরপেক্ষ নির্বাচন কমিশনকে সাহায্য করবে, তার বদলে তারা একটা পক্ষ নিল। এইটা যারা না ভোটদাতা, যারা ট্যাক্সের টাকা, সেই টাকায় কিন্তু এটা তারা করতে পারেন না, নৈতিকভাবে আইনতও পারেন না। আর যেটা সংবিধান অ্যালাউ করে না, সেটাও তারা করতে পারেন না। এবং আমাদের সুপ্রিম কোর্টের এমন কোনো কেস রেফারেন্স নাই যেখানে আলাদা ইন্টারপ্রিটেশনে বলা আছে যে পার্লামেন্ট বা কনস্টিটিউশনের অ্যাপ্রুভাল ছাড়াও নির্বাহী বিভাগ চাইলে একটা গণভোট করে ফেলতে পারে। এরকম নজির বাংলাদেশের আইনগত ইতিহাসে নাই। ফলে কোন উর্বর মস্তিষ্ক থেকে এই গণভোটের এই আইডিয়াকে এখন বাধ্যতামূলক করার কথা বলা হচ্ছে এবং তা পালন করার জন্য আইনগত বাধ্যবাধকতার প্রশ্ন আনা হচ্ছে, এটা এক ধরনের উদ্ভট
ব্যাপার বলে আমি মনে করি। তবে আমার ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি বলবো, আশা করি আমার বিজ্ঞ সহালোচক তিনিও একই ধারায় কথা বলেছেন, সেটা হলো যে আমাদের এই পার্লামেন্ট যেটা একটা বড় পলিটিক্যাল ম্যান্ডেট পেয়েছে, জি, এবং এই জুলাই সনদটাও ছিল এক ধরনের কিন্তু পলিটিক্যাল ম্যান্ডেট, লিগ্যাল ম্যান্ডেট না, যে এটা যারা স্বৈরাচারের বিলোপ চেয়েছে, যারা ফ্যাসিবাদী প্রবণতার অবসান চেয়েছে, যারা অন্তর্ভুক্তিমূলক সমাজ চেয়েছে, তাদের একটা রাজনৈতিক অভিপ্রায় কখনো কিন্তু আইনগত বাধ্যতামূলক বিষয় হতে পারে না যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট এটাকে আইন বা অধ্যাদেশ করে রেটিফাই করছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাবো, আসলে বিষয়গুলো খুবই জটিল, সাধারণ মানুষকে সহজভাবে বোঝানো জরুরি। জাহিদুর রহমান, আজকে জামাতের আমির বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দিবেন না। যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা তাহলে কোন বিষয়টি অগ্রাধিকার দিবেন, নিজেদের ইশতেহার নাকি জুলাই সনদ? জুলাই সনদেরও একটা বড় অংশ, মানে জুলাই সনদ তো বিএনপি সাইন করেছে। জি, আচ্ছা, আমাদের মূল সমালোচনাটা কোথায়? মানে আপনি একটা গণভোটে গায়ের জোরে এমন কিছু বিষয় ঢোকালেন যেগুলো বিএনপির মতো একটা দল কোনোভাবেই চায়নি। তার নোট অফ ডিসেন্ট আছে, সে জানিয়ে দিয়েছে, এবং ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস বিএনপি এটা থেকে সরে আসে নাই। এবং বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট নিয়ে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করি, কিন্তু বিএনপি তো এটা চেয়েছে, এবং বিএনপি প্রমাণ করলো, দেখালো এবার যে অর্ধেকের বেশি মানুষের, আর স্বতন্ত্র যদি ধরি প্রায় 60% মানুষের, মানে পপুলার পার্সেন্টেজ বা ভোট তার আছে, 2/3 বেশি মেজরিটি তার আছে। সেই দলটা এই সব সমালোচনার পরও, খেয়াল করেন, বিএনপি কিন্তু কোনোদিনই বলেনি যে তারা তাদের নোট অফ ডিসেন্টে ছাড় দিচ্ছে, সমালোচনা আছে, তারপর তো মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে। যারা বলেন জনগণ সংস্কার চায়, তাদের তো নির্বাচনে জিতে যাওয়ার কথা ছিল, বিএনপি তো সংস্কার চায় না তাদের ভাষ্য মতে, এটাও ভুল ইন্টারপ্রিটেশন। সো বিএনপি যেটা করবে বলে আমি মনে করি, বিএনপিকে সংস্কার বিরোধী বলে এক ধরনের ক্যাম্পেইন করার চেষ্টা আছে। যেমন দেখবেন, আমি আমার সাথে বসে এনসিপির একজন বলছে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারে নোট অফ ডিসেন্ট আছে, এটা ডাহা মিথ্যা কথা। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপি সারা জীবন লড়াই করলো, তার 31 দফায় আছে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার শেষের দিকে এটা না হলে এটা, এটা না হলে এটা, এরকম আছে না, একটা পর্যায়ে এসে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ওরা ঢালাওভাবে বলছেন তত্ত্বাবধায়ক সরকারের নোট অফ ডিসেন্ট আছে। এরকম মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আছে। আর্টিকেল 70 নিয়ে বিএনপি খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। আমাদের বিচার বিভাগের পুরো পৃথকীকরণ যেটা অলরেডি হয়ে গেছে, পূর্ণ আছে। এমনকি সে তার অবস্থান থেকে ছাড় দিয়েছে যে একজন প্রধানমন্ত্রী দুবারের বেশি, মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, যেটা সাফারার জনাব তারেক রহমান ইমিডিয়েটলি হবেন, নিজেই হবেন। সো বিএনপিরও প্রচুর সংস্কার আছে। বিএনপি এই ম্যান্ডেটের পর আমি মনে করি তার নৈতিক দায় হচ্ছে তার বলা সংস্কারগুলো করা। বিএনপি যদি তার বলা সংস্কারগুলো না করে, সেটার জন্য তার সিরিয়াস সমালোচনা হতে পারে। এবং আমি প্রায় বলি যে এবার অসাধারণ একটা অনেস্টি তৈরি হয়েছে। হতে পারতো না বিএনপি বললো আমি সব কিছুতে আছি, তারপর ইলেকশনের পর করবো না, এই প্রবণতা আমাদের আছে। কিন্তু বিএনপি কি করবে, কি করবে না, ইট ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্যাট। কমিশনগুলো বিএনপি বলেছে আমি একটাও যেভাবে বলা হচ্ছে সেভাবে করবো না। শেষে আলোচনা করতে করতে একটা ছাড় দিয়েছে নির্বাচন কমিশন, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার একটা ইনভলভমেন্ট আছে। এটাও যুক্তি দিয়ে ডিবেট করতে গেলে বিএনপির বিপক্ষে যুক্তি আছে, কিন্তু বিএনপি তো বলেছে যে আমি এভাবেই করি, এবং এই বলেই সে ম্যান্ডেট নিতে গেছে জনগণের, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেটের পর তো সে রাইটলি বলতে পারে যে আমি যেহেতু ম্যান্ডেট প্রাপ্ত দল, আমি আমার সংস্কারগুলোই করব। সো জুলাই সনদের বিরোধী বিএনপি না, বিএনপি জুলাই সনদে সাইন করেছে, এবং জুলাই সনদ যখন সাইন করেছে ওখানে নোট অফ ডিসেন্ট আছে। কার কোনটা নোট অফ ডিসেন্ট? আজকে জামাত জোট যদি জিতে আসতো, এনসিপি যদি জিতে আসতো, তারা তাদের নোট অফ ডিসেন্ট গুলো বজায় রেখে সেটা বাস্তবায়ন করতে পারতেন, একই আমিও মনে করি। এবং এটার জন্য শুধু 2/3 সংখ্যাগরিষ্ঠতা না, জেনারেল মেজরিটি পেলেও তার সেই রাইট থাকে বলে। গণভোটই আপনি বলছিলেন, গণভোট ইটসেলফ আচ্ছা, আমি একটা খুব বেসিকটা বলি। যেমন ধরেন এই যে আজকে বলা হচ্ছে জনগণ এগুলোতে ভোট দিয়েছে, আচ্ছা এগুলোকে যেত। আমি একটা ছোট উদাহরণ দিই, আলোচনাগুলো আমরা ওই সময় খুব করতাম। ধরেন পার্লামেন্টে ডিবেট হচ্ছে, আপার হাউস হবে, আচ্ছা সবাই রাজি হলো আপার হাউস হবে, পাস হয়ে গেল। আপার হাউস পিআর হবে নাকি লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে হবে? ডিবেট হতে হতে কি হতো, শেষে ভোটাভুটি হতো। কে জিততো ভোটে? মানে সংখ্যাগরিষ্ঠতা যাদের, বিএনপি জিততো। তার মানে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে লিখতাম আপার হাউস হবে এবং এটা লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে হবে, তাই তো? এসব লেখার পর ওইটা এরপর গণভোটে যেত। আপনি গণভোট করবেন, সংবিধান গোটাটা লিখুন অথবা কোনো একটা অ্যামেন্ডমেন্ট যাচাই করবেন, আগে পার্লামেন্টে ডিবেটের মাধ্যমে অ্যামেন্ডেড হবে, তারপর সেটা গণভোটে গিয়ে ফাইনালি, গণভোটে কিন্তু প্রত্যাখ্যাত হতে পারে।
কিন্তু আপনি আগে গণভোটে আপনার ইচ্ছা মতো কতগুলো জিনিস দিয়ে একটা ভোট দিয়ে আইনে পার্লামেন্টকে বলছেন তুমি করে ফেলো, ইউ ক্যানট ডু দ্যাট। কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে বলছেন, অথচ এমপিদের এই গণভোট অনুযায়ী হাজয় যুক্ত করা ছাড়া আর কোনো অপশন নাই বলে বলা হচ্ছে। তাহলে কিসের এমপি ওনারা? ওনাদের তো রাইট থাকতে হবে টু সে নো টু এনিথিং। তো সেই রাইট কোথায়? আর তো যেটা বলছিলেন আপনি শুরুতেই, যে আপনি বেঁধে দিচ্ছেন যে তোমাকে এটা করতে হবে, আপনি কোনো পার্লামেন্টকে, ফিউচার পার্লামেন্টকে এটা করে দিতে পারেন না। সো লিগালি এগুলো সব চ্যালেঞ্জ হতে পারে।